প্রিয় দর্শক, লাইভ বা স্বাস্থ্য প্রতিদিনের ঈদ বিশেষ আয়োজনে কথা হচ্ছিল বিশিষ্ট উপস্থাপক ডাক্তার সজল আশফাক এবং বিশিষ্ট উপস্থাপিকা ডাক্তার জারিন মাহবুবের সাথে। চলুন আবার আড্ডায় ফিরে যাই। আপু, আপনার কাছে যদি আসি, ঈদের সময় কোনো বিশেষ স্মৃতি বা আনন্দময়, ঈদ তো আনন্দেরই, তারপরও কোনো বিশেষ কোনো আনন্দময় মুহূর্ত যেটি আপনার মনে পড়ে, এমন কিছু কি আছে? অনেক স্মৃতি আছে যেটা অনেক আনন্দ দেয়। তবে এখন আমি যেহেতু আইসিইউতে আমি কাজ করছি, আইসিইউ কনসালটেন্ট, ঠিক 1.5 বছর আগে আমি আবার আইসিইউতে কাজ করছিলাম। তো স্বাভাবিকভাবে আইসিইউতে যখন রোগী থাকে তারা খুব ক্রিটিক্যালি ইল থাকে, তখন পেশেন্টের পার্টি হয়তো ভাবে যে আজকে হয়তো কনসালটেন্ট আসবে না, জুনিয়র ডাক্তাররাই বোধহয় দেখাশোনা করবে রোগীদের। তো বেশ অবাক হয়ে গেল, বিকজ সকালে নামাজ পড়ে আমার হাজবেন্ড যখন আসলেন আমরা সবাই নাস্তা করতে গেলাম শ্বশুর বাড়িতে। ওখান থেকে আমি বললাম যে না, আমার একটা রাউন্ড দিয়ে আসতে হবে, কারণ আমার পেশেন্টরা আছে। তো তখন আমি ঈদের দিন গিয়ে রাউন্ড যখন দিয়ে আসলাম, তো পেশেন্টের অ্যাটেন্ডেন্টরা সবাই আমাকে ঘিরে পেশেন্টদের সম্বন্ধে জানতে চাচ্ছে, প্লাস আমাকে থ্যাঙ্কস দিচ্ছে যে আমি দেখতে এসেছি ঈদের দিন, মানে তাদেরকে ভুলে যাইনি। তো এটা আমার কাছে খুব রিওয়ার্ডিং মনে হয়েছে অ্যাজ এ প্রফেশনাল আর কি। যে তাদের সেই হাসিটা এবং খুশিটা, হ্যাঁ, সেটা $1 মিলিয়ন স্মাইল, এটা কোনো কিছুর জন্য সারপ্রাইজ করে না। ঈদের আনন্দটা কিন্তু তখনই আসলে উপলব্ধি করা যায়, এরকম সরাসরি সেবা দেওয়াটা, সেটা অনেক বড় একটা এটা। প্লাস আবার যখন রাত্রে যেতে হয়, আমরা তো সকালে কনসালটেন্টরা কাজ করে, যখন আমরা বিকালে একটা রাউন্ড দিই বা রাত্রে 2টার দিকে গভীরতে যখন যাই, যখন দেখে তখন মনে হয় তাদের জানে পানি আসে যে কনসালটেন্ট আসছে, দেখে যাচ্ছে পেশেন্টটাকে। আচ্ছা সজল ভাই, আপনি তো রিসেন্টলি একটি পুরস্কার পেয়েছেন আমরা জানি, তো সেটি সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন? আমি বাংলা 1415 সালের জন্য শিশু একাডেমির সাহিত্য পুরস্কার পেয়েছি, যেটা সবাই অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার হিসেবে জানেন। এটা আমি যেহেতু অনেকদিন ধরে লেখালেখি করছি, তো আমার একটা বই আছে, বইটা হচ্ছে যে ভুল জানো ভুল ভাঙো, বাচ্চাদের জন্য লেখা, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভ্রান্ত ধারণা নিয়ে। এবং আপনি কিন্তু আমাদের অনুষ্ঠানের জন্যও স্বাস্থ্য বিষয়ক যে ভুলের ধারণা, যে ভুলে ভরা গল্প, সেটি কিন্তু আপনার কাছ থেকে আমরা পেয়েছি। আমার আরো একটা বড়দের জন্য বই আছে যে ভুল সবই ভুল। তো বাচ্চাদের জন্য কিছু করা, তো এই যে ভুল ভ্রান্তিগুলো নিয়ে এর পেছনে আপনাকে কে এত অনুপ্রেরণা? এটা আসলে কি, আমরা যখন পেশেন্ট দেখতে যাই, এখনো একটা অপারেশনের রোগীকে যখন খুব জোর দিয়ে বলি যে আপনার বাচ্চাটা অপারেশন হয়েছে টনসিলের, ওকে এই খাওয়াবেন, কি খাওয়াবো, তো এটা খাওয়াবেন। তো যদি বলি দুধের কথা বলি, তারা কিন্তু তাকিয়ে থাকে যে আমি ভুল বলছি কিনা। না, অপারেশন পরে রোগী দুধ খাবে তো হয়তো পুজ হয়ে যাবে। তো ডিম খেতে চায় না। হাসপাতালে দেখবেন রোগীদের মাথার সামনে কিন্তু যত ডায়েট দেওয়া হয় সবসময় কিন্তু ডিম দেওয়া হয়, কিন্তু রোগীরা কিন্তু ডিম টাচ করে না। ডিমটা রোগীর অ্যাটেন্ডেন্ট থাকে, সে খায়, রোগী খায় না। অপারেশন রোগী সে ভাবে যে ডিম খেলে তো আমার অপারেশনের সমস্যা হবে, ঘা পেকে যাবে। তো এগুলি দেখতে দেখতে আরো বিভিন্ন সময়ে, যেমন ইভেন আমরা ছোটবেলায় দেখেছি যে আমার বেবিটাও যখন হয়, আমার মা চাইতেন যে ওর মাথাটা শেভ করে দেওয়া হোক তাড়াতাড়ি করে, কারণ তাহলে চুলটা ঘন হবে। তো আমি খুবই মজা পেতাম এই জিনিসগুলি। আমি আমার কেন যেন এই জিনিসগুলো আমার কাছে, আমার চোখে খুব ধরা পড়তো। তখন আমি বাইরের কিছু উপলব্ধিটা তখন এসেছে, এবং তারপর থেকে যখন আমি লেখালেখির সুযোগটা পেলাম, তখন আমার মনে হলো যে এটা দিয়ে একটা লেখালেখি শুরু করা যায়। প্রথমবার একটু শুরু করলাম, শুরু করতে করতে দেখলাম যে না, এটা খুব পপুলারাইজ হয়ে গেছে একটা সময়। তখন আমি এটাকে আরো বেশি পরিশীলিত ভাবে কিভাবে করা যায় সেটা শুরু করেছি। ডাক্তারি পেশা, লেখালেখি, তারপর উপস্থাপনা, আরো অনেক কাজে জড়িত আপনি। তো এরপরও অবসর সময় কি আসলে থাকে? অবসর সময় খুব একটা থাকে না আসলে, কিছুটা সময় বাচ্চাদেরকে দিতে হয়। আমি চেষ্টা করি, আমার আসলে আর কোনো কাজ নেই সত্যি কথা। অনেকে অনেক রকম কাজ থাকে, বাইরে অনেকে গল্প গুজব করে, ফ্রেন্ডের সাথে আড্ডা দেয়। আমি চেম্বারে রোগী দেখবো বা অপারেশন করব বা হাসপাতালে ডিউটি করবো, আমি বাসায় ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাই সবসময়। আমার আর কোনো ডেস্টিনেশন নাই, আমার একটাই টার্গেট, আমার বাসায় ফিরতে হবে, বিকজ আমার সেখানে আমার বাচ্চারা আছে, আমার ফ্যামিলি আছে। তো এদেরকে সময় দেওয়াটা একটা কাজ। এই বোধটুকু কিন্তু থাকা খুব, জি, আমি এটা চেষ্টা করি, কারণ তারা ওয়েট করে, তারা ফোন করে মাঝে মাঝে, ওদেরকে নিয়ে একটু বাইরে বেরোতে যাওয়া, খেতে যাওয়া। তো এই জিনিসগুলি করি। ফাঁকে তাদেরকে নিয়ে হয়তো কম্পিউটার, এখন তো লেখালেখিটা সহজ, কম্পিউটার করতে, ওরা হয়তো পাশে খেলছে, আমি ওদের মধ্যেই থাকি, ওরা ওদের মতো খেলছে, আমি ওদের সাথেই আছি। এত কিছু যে করছেন, অনেক কিছুর সাথে জড়িত, সেক্ষেত্রে মজার কোনো অভিজ্ঞতা বা মজার কিছু কি আমাদের দর্শকদের সাথে শেয়ার করবেন? সেটা আমি একটু অন্য প্রসঙ্গে বলি, সেটা ঠিক ঈদের সাথে রিলেটেড। তো আমি একদিন এক সময় ঈদের নামাজে গেছি মসজিদে। তো যা হয় আর কি, আমরা তো সবসময় ঈদের নামাজটা পড়ি না, কারণ ওখানে তাকবীর দিতে হয়,
হ্যাঁ, তো এটা সবাই তো ইমাম সাহেব বলে দেন, আমরা সেভাবে ফলো করি, বেশিরভাগ করি, কারণ অনেকেই এটা মনে থাকে না। তো যখন এরকম নামাজ পড়ছি তো ওই তাকবীর দিতে হয়, তাকবীর দিতে দিতে যখন আমরা ওই ইয়েতে গেলাম, রুকুর দিকে যাব বা ইয়ে করব, তখনই তো আমার পাশে এক ভদ্রলোক ছিলেন। তো নামাজের মধ্যে যদিও এটা খেয়াল করেছি আমি আর কি, এটা যদিও নামাজ হয়েছে কিনা জানি না, তো করতে গিয়ে দেখলাম যে যেহেতু আমাদের ওখানে যাওয়ার কথা না, উনি ভুলে আগেই সেজদায় চলে গেছেন। তো চলে যাওয়াতে উনি আবার উঠে বলছেন আর বলছেন সরি সরি নামাজের মধ্যে। তো উনি নিজেই নিজেকে সরি সরি করে আবার উঠে দাঁড়ালেন। তো এটা আমার খুব মনে পড়ে যে ঈদের নামাজগুলিতে যখনই আমি যাই তখনই আমার এটা মনে পড়ে যে আমার পাশে একদিন এক লোক ভুলে সেজদাতে চলে যেয়ে বলছিল সরি সরি। আচ্ছা আপু, ডাক্তারি পেশার পাশাপাশি লেখালেখি বলেন বা উপস্থাপনা বলেন, সোশ্যাল কিছু ওয়ার্ক আছে, অনেক কিছুর সাথেই কিন্তু জড়িত, কিভাবে মেইনটেইন করেন এই কাজগুলো? হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় হয়। ডাক্তারি করি, তারপরে আমি একটা ক্লাব, জন্টা ক্লাব হয়তো শুনেছেন, গ্রেটার ঢাকার, ওটা আমি প্রেসিডেন্ট। তারপরে সাক উমেন্স অ্যাসোসিয়েশন, ওটার সাথেও আমি ফান্ড রেজিং কমিটি কো-চেয়ার। অনেক ধরনের প্রজেক্ট করি আমি, যেমন যে নার্সিং স্কুল আছে, ওদেরকে নার্সদেরকে আমি স্কলারশিপের ব্যবস্থা করে দেই। তারপরে যারা কুষ্ঠরোগে আক্রান্ত তাদেরকে রিহ্যাবিলিটেশন করি, তাদেরকে আমরা সিঙ্গার একাডেমিতে পাঠিয়ে সেলাই লেসন দিয়ে তাদেরকে আমরা আত্মনির্ভরশীল করে দিচ্ছি। ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে যা বোঝায় তাই করছি। সামাজিক অনেক কাজ আপনি করছেন, আসলে কিভাবে সময় বের করছেন এর মধ্যে? আপনার ফ্যামিলিকে কিভাবে দিচ্ছেন? ফ্যামিলি বলতে এখন আমার এক ছেলে এক মেয়ে। ছেলে তো বাইরে আমেরিকায় আছে, ও চাকরি করছে, আর মেয়ে 17, ও গ্রেড 12-এ যাবে ইনশাআল্লাহ, নেক্সট ইউনিভার্সিটি চলে যাবে। তো আমার হাজবেন্ড কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আমিও ব্যস্ত থাকি। তো বাসায় যে আসবো বাচ্চাদের জন্য, আগে যেমন এগুলি করতে পারতাম না বিকজ বাচ্চারা ছোট ছিল, এখন যেহেতু বড় হয়ে গেছে তো আমি ভাবলাম এখন আমার দেবার পালা, সো আমি সমাজকে কিছু দিতে চাই। তো যার কারণে আমি এতটা ব্যস্ত থাকি, আর আমি ব্যস্ত থাকতে খুবই পছন্দ করি। রিয়েলি আমার মনে হয় এটা আমার জন্য একটা, সবাই তো পারে না, বাট আমার যখন সেই অ্যাভিনিউটা খোলা আছে, সেটাই তো সবার ক্ষেত্রে এত সুযোগও থাকে না। আচ্ছা সজল ভাই, আপনি কি আমাদের দর্শকদের জন্য ছোট করে কিছু শুনিয়ে দেবেন? যেহেতু লেখালেখি করি, আমার মনে হয় যে খুব ছোট্ট একটা রোমান্টিক একটা ছড়া বলি, খুবই ছোট। ছড়াটা এরকম যে, অনেক আশার ভালোবাসার স্বপ্নের হৃদয় ভরি, তোমাকে ফোন করি, তখন তুমি কেন বলো রং নাম্বার সরি। চমৎকার হয়েছে। ডাক্তার জেরিন মাহবুব, আপনার অবসর সময় কাটে কিভাবে? আপনার এই যে এত কিছু করছেন, এর মাঝখানে অবসর সময় তো কিছুটা হলেও নিশ্চয়ই থাকে, এর ফাঁকে কি করেন? এর ফাঁকে গান শুনি। আমি প্রচন্ড গান পছন্দ করি এবং এককালে আমি খুব গান করতাম। ইনফ্যাক্ট আমি টেলিভিশনে আমার আগমন গান দিয়ে, বিটিভিতে আমি যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে আমি গান করতাম, এবং আর অনেক অনুষ্ঠান করেছি অনেক আগে। তারপরে ছবিতেও প্লেব্যাক করেছি। তো কোনো কারণে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা পুরো ছিল? হ্যাঁ, আমি ছোটকাল থেকে গান শিখতাম। আমার খুব শখ ছিল আমি গান করি এবং ডাক্তার হই, দুইটাই। তো দুটাই আমি করতে চেষ্টা করেছি, বাট মাঝখানে আমার ভোকাল কর্ডে কিছু প্রবলেম হয়ে গেছিল, আমি অনেক বছর গান করিনি। এখন জাস্ট আবার শুরু করলাম একটু একটু করে গান করা আর কি। তাহলে আজকে আমাদের দর্শকদের জন্য একটি গান হয়ে যাক, তবে তার আগে একটু বিদায় নিতে হবে আমাদের দর্শকদের থেকে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এত ব্যস্ততার মধ্যে এসেছেন, আপনাদের ঈদ আনন্দ আমাদের দর্শকদের সাথে আমাদের সাথে শেয়ার করেছেন। জি, আপনাকে ধন্যবাদ এবং এনটিভি পরিবারকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ঈদ বিশেষ লাইভ বয় স্বাস্থ্য প্রতিদিনে আমাদের আজকের আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। দর্শক, আজ এ পর্যন্তই। জেরিন মাহবুবের কাছ থেকে আমরা আজকে গান শুনবো, সেই গান শুনতে শুনতে বাড়ি যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই ঈদের দিনগুলোতে। তোমার কাছে ফাগুন চেয়েছি কৃষ্ণ চূড়ায়, তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে। সে কি তোমার অহংকার? তোমার কাছে ফাগুন চেয়েছি কৃষ্ণ চূড়ায়, তোমার কাছে ফাগুন চেয়েছি কৃষ্ণ চূড়ায়।